হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং হাব। যেমনটা কথা ছিল, ক্লাস 11 এর রাসায়নিক সমন্বয় এবং সংহতি সাধন যে লাস্টের হরমোনের চ্যাপ্টারটা পড়তেছিলাম, সেই হরমোনের চ্যাপ্টারটা আমরা আবার এখন সেটাকে আবার পড়ব। তো আজকের আলোচনার বিষয় হবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তাই তো? আচ্ছা, ফার্স্টে আমরা যেমন করে আমাদের যেমনটা অ্যাপ্রোচ, হিউম্যান ফিজিওলজি পড়ার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ডায়াগ্রাম দিয়ে পড়া, রে ডায়াগ্রাম বা রেখাচিত্রের মাধ্যমে পড়া। তো জানি অনেকে জ্বলছে, তো জ্বলতে দাও, তোমরা পড়ো, তাই তো? তো সেই ডায়াগ্রাম এবং রে ডায়াগ্রামের মাধ্যমে এই মানব শরীর তন্ত্রটা আমরা পড়ব। তো ফার্স্টে আমি একটা ছবি আঁকাই, দেখো। ও ভোকাল কর্ড মনে করো, নিচে ট্রাকিয়া, তাই তো? এয়ার পাইপ মনে করো, ট্রাকিয়া। তো এর দুই দিকে আমরা দেখতে পাবো কি, এর দুই দিকে আমরা দেখতে পারবো এরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তোমরা বইয়ের ছবিটা দেখবে, এরকম আমরা স্ট্রাকচার দেখতে পাবো, তাই তো? এরকম স্ট্রাকচার আমরা দেখতে পারবো। যাই হোক, ছবিটা তোমরা বই থেকে দেখবে, তো এখনের ছবিটা তো আঁকানো সম্ভব নয়। আচ্ছা, এমনি। আচ্ছা, এইবার দেখো, এইটা আমাদের কি ভোকাল কর্ড, কি আমাদের ভোকাল কর্ড বা স্বরনলী, ভোকাল কর্ড। এটা কি আমাদের ভোকাল কর্ড, ভোকাল কর্ড বুঝে গেল? তো এটা আমাদের কি ভোকাল কর্ড, মানে এই যে এই পার্টটা হচ্ছে ভোকাল কর্ড, বুঝলো? এই যে উঁচু জায়গাটা, এই জায়গাটা, এই দুটো হচ্ছে আমরা বলি কি থাইরয়েড গ্রন্থি, তাই তো? যেটা দুইটা লোব বা দুইটা খণ্ডক নিয়ে গঠিত, একটা এই ডান খণ্ডক আর বাম খণ্ডক। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো, থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, বুঝা গেল? এটাও থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি দুটো লোব বা দুটো খণ্ডক নিয়ে গঠিত। তো এই দুটা কি বলতে পারো তুমি, থাইরয়েড গ্রন্থি, তাই তো? এক একটাকে কি বলে, লোব বলে, হলো? আচ্ছা, এইবার এই দুইটা খণ্ডককে মাঝখানে যে যুক্ত রাখছে, এই স্থানটার নাম হচ্ছে ইসথমাস। ক্রিসমাস না ইসথমাস, ইসথমাস। আচ্ছা, এটা একটা কানেকটিভ টিস্যু বা যোগ কলা। এটা কি যোগ কলা বা কানেকটিভ টিস্যু। কেন? এটা দুটো খণ্ডককে কি করছে, কানেকশন বা খণ্ডকের মধ্যে কি সমন্বয় সাধন করতেছে, তাই তো? আচ্ছা, এইবার এটা হলো ওপর ওপরে, তাই তো? ডায়াগ্রাম কেমন হয় স্যার? থাইরয়েড গ্রন্থি দুটো খণ্ডক নিয়ে গঠিত, এইটা, তাই তো? দুইটা খণ্ডক নিয়ে গঠিত, যেটা ট্রাকিয়ার দুই দিকে অবস্থিত, ট্রাকিয়ার উভয় প্রান্তে অবস্থিত, হলো? এবং দুটো খণ্ডক কি দ্বারা কানেক্টেড, দুটো খণ্ডক ইসমাস দিয়ে কানেক্টেড। আচ্ছা, এইবার এই থাইরয়েড গ্রন্থি কি দিয়ে তৈরি হয়, ফলিকল আর স্ট্রোমাল টিস্যু দিয়ে, স্ট্রোমাল কলা কি দিয়ে, ফলিকল দিয়ে। এই বিষয়টাই আমরা দেখব যে ফলিকলটা কি, একদম নতুন জিনিস তোমাদের কাছে। তো এইবার মনে করো এই যে থাইরয়েড গ্রন্থিটা, এই থাইরয়েড গ্রন্থিটা এবার তুমি এটাকে এলএস বা লম্বচ্ছেদ করলে, লংগিটিউডিনাল সেকশন, লম্বচ্ছেদ করলে, এটাকে যদি এইভাবে লম্বচ্ছেদ করো, তাহলে ছবিটা দেখতে কেমন হবে? ছবিটা আমি নিচে আঁকাচ্ছি, ছবিটা দেখতে এরকম হবে কি স্যার, আমি এটাকে এলএস করব, তো এই পাশটা অর্ধেক হয়ে যাবে, এই পাশটা অর্ধেক হয়ে যাবে, তো ছবিটা দেখতে এরকমই হবে, তাই তো? শুধু ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা তুমি থাইরয়েড গ্রন্থির দুইটা খণ্ডকের যে ভেতরের অংশটা, সেটা তুমি দেখতে পারবে, তাই তো? থাইরয়েড গ্রন্থির যে ভেতরের যে অংশটা, সেটা তুমি দেখতে পাবে, তাই তো? এইবার তুমি বলবে বাইরে থেকে থাইরয়েড গ্রন্থি এরকম দেখতে, ভেতর থেকে কেমন দেখতে? দেখো, তুমি যদি ভেতরে
যদি এলএস বা লম্বচ্ছেদ দেখো, লম্বচ্ছেদ যদি দেখো, তাহলে তার মধ্যে তুমি দেখতে পারবে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এইখানে 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 এইখানে, এগুলো কি বলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্রন্থি, বলে গেল প্যারাথাইরয়েড গ্রন্থি। এইবার তুমি যদি এইটার ট্রান্সলেশনটা ভালো করে জুম করে দেখো, তাহলে তুমি কি দেখতে পাবে, দেখো তুমি জুম করে এটাকে যদি তুমি এই টিস্যুগুলোকে তুমি যদি জুম করো, এই এখান থেকে টিস্যু নিয়ে তুমি যদি জুম করো, তাহলে তুমি কি দেখতে পাবে, এখানে যদি জুম করো তাহলে তুমি দেখতে পাবে যে একটা এরকম সেল থাকবে, তাই তো? আচ্ছা, সেল হলো। আচ্ছা, এবার কোষকে ঘিরে কি থাকবে, ব্লাড ভেসেলস থাকবে, তাই তো? মনে করো একে ঘিরে ব্লাড ভেসেলস থাকলো, হলো। আচ্ছা, এবং তার উপরে কিছু প্যারাফলিকুলার সেল থাকবে, এরকম প্যারাফলিকুলার সেল থাকবে। আমি সব বলছি, ডিটেলসে বলবো, সব সব রেড ডায়াগ্রামের মাধ্যমে। তোমরা শুধু বইটা গিয়ে একবার রিডিং মারবে, বাস রিডিং পড়লে খেলা খতম। এইবার দেখো, আমি যে এইখান থেকে টিস্যুটা নিয়ে জুম করলাম, প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডটাকে লম্বচ্ছেদ করলাম, লম্বচ্ছেদ করে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ছিল, তাই তো? এইবার এইখানে টিস্যুটা নিয়ে আমি জুম করলাম, জুম করলে কি দেখতে পাবো, জুম করলে দেখতে পাবো যে কি থাকবে এখানে, এখানে আছে তোমার ফলিকুলার সেল, এটাকে বলে ফলিকুলার কোষ। এই যে ভেতরে দেখাইলাম এইটাকে বলবে ফলিকুলার কোষ, ফলিকুলার কোষ বা ফলিকল, ফলিকল হলো। আচ্ছা, ফলিকলের সঙ্গে এরকম কিছু স্ট্রাকচার থাকবে, এটাকে আমরা বলবো প্যারা ফলিকুলার সেল। কি বলবো, প্যারা ফলিকুলার, ফলিকুলার কোষ। তাহলে ফলিকুলার কোষ, প্যারাফলিকুলার কোষ বোঝা গেল। আচ্ছা, এই যে পার্টটা মাঝখানে, এটাকে আমরা স্টোমাল টিস্যু বলবো বা স্টোমা বলবো, স্টোমা, স্টোমাল টিস্যু এখানে, তাই তো? আচ্ছা, এইবার এরকম ফলিকুলার কোষ আরো থাকবে, এদিকে অসংখ্য ফলিকুলার কোষ থাকবে, তাই তো? তাহলে আমি ছবিটা এই দিকেও আঁকাই দিই, এখানেও একটা ফলিকুলার কোষ থাকবে, তাই তো? আর মাঝখানে কি থাকবে, স্ট্রোমা। মানে আমি এই থাইরয়েড গ্রন্থির মধ্যে কি পাবো, থাইরয়েড গ্রন্থির মধ্যে আমি যদি টিএস বা ট্রান্সেকশন করি, তাই তো, বা এটাকে যদি আমি প্রস্তুচ্ছেদ করি, দেখো এইটাকে ফার্স্টে লম্বচ্ছেদ করলাম, লম্বচ্ছেদ করলে তুমি কি দেখতে পাবা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো তুমি লক্ষ্য করবা। এইবার এখান থেকে টিএস নিলাম, টিএস কাটিং করে কি দেখতে পাবা, টিএস কাটিং করে এখান থেকে এরকম ভাবে দেখতে পাবো, মানে টিএস কাটিং করলে এরকম হয়, এটা এরকম ভাবে দেখাচ্ছি আমি। টিএস কাটিং করলে কি দেখতে পাবা, যে স্ট্রোমা থাকবে, স্ট্রোমার ফলিকুলার কোষ থাকবে এবং প্যারাফলিকুলার কোষ থাকবে। তাহলে এই ফলিকুলার কোষ, প্যারাফলিকুলার কোষ কোথায় অবস্থান করতেছে, থাইরয়েড গ্রন্থির মধ্যে। থাইরয়েড গ্রন্থি থেকে আমরা এইটাকে দেখতে পাচ্ছি, থাইরয়েড গ্রন্থির ভেতরে, হলো। এইবার সব এত তো বললাম, ফলিকল, ফলিকল, ফলিকুলার কোষ। কাজ কি ফলিকুলার কোষে, দেখো আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। তাহলে এই যে থাইরক্সিন, এটা এই ফলিকুলার কোষের ভেতরে থাকবে, থাইরক্সিন। তাহলে এর ভেতরে কি থাকবে স্যার, এর ভেতরে থাকবে থাইরক্সিন। কি থাকবে, থাইরক্সিন, থাইরক্সিন, থাইরক্সিন থাকবে কোথায়, এই ফলিকুলার কোষের ভিতরে, তাই তো? T3 আর T4 আমরা জানি, T3 আর T4 দুটা অবস্থান থাকে থাইরক্সিনের, T3 T4 দুটা পার্ট হয়, T3 T4। তো সেটা আমি সেটাও বলবো, T3 কোনটা T4 কোনটা, একটু ওয়েট করো। এইটাকে আমরা থাইরোগ্লোবুলিন বলি। কি বলবো, থাইরোগ্লোবুলিন। কেন, গ্লোবুলিন প্রোটিন, থাইরোগ্লোবুলিন, থাইরোগ্লোবুলিনও বলা হয়, গ্লোবুলিন হলো প্রোটিন হরমোন থাইরক্সিন, তো থাইরোগ্লোবুলিন। আচ্ছা, এইবার
আমাদের মেন কাজ হবে, আচ্ছা এটা কিন্তু কি রক্ত রক্ত বাহ রক্ত জ্বালক, রক্ত জ্বালক সব জায়গায় থাকবে, এটা রক্ত জ্বালক, রক্ত জ্বালক তো বোঝা যাচ্ছে। আচ্ছা এইবার আমরা মেনলি এই প্যারাফলিকুলার কোষের কাজটা দেখব এবং সেই সঙ্গে সঙ্গে যে থাইরক্সিন হরমোন উৎপাদন সেইটাও আমরা দেখব। তো এইবার দেখো এই যে প্যারাফলিকুলার কোষ এটা কি করে, এই প্যারাফলিকুলার কোষ ক্ষরণ করবে, ক্ষরণ করে কি ক্ষরণ করবে প্যারাফলিকুলার কোষ? থাইরোক্যালসিটোনিন, টিসিটি, থাইরোক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন, টিসিটি, থাইরোক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন হলো। এইবার এ কি করে জানো, এ রক্তে ক্যালসিয়ামের লেভেলকে মেনটেন করে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, মাত্রা নিয়ন্ত্রণ করে থাইরোক্যালসিটোনিন, নামে আছে ক্যালসিয়াম, তার মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এইবার এই পার্টটাকে হাইপোক্যালসিমিক হরমোন বলে, এই যে টিসিটি একে হাইপোক্যালসিমিক হরমোন বলে, তাই তো? আচ্ছা এই যে থাইরোক্যালসিটোনিন এটা কিন্তু হাইপোক্যালসিমিক হরমোনও বলে। হাইপোক্যালসিমিক হরমোন মানে কি? হাইপোক্যালসিমিক মানে যারা ক্যালসিয়ামের পরিমাণকে কমাচ্ছে, হইল? আচ্ছা তার মানে কি হচ্ছে, ব্লাডে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমবে, টিসিটি কি করতেছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কমাচ্ছে। যখনই রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমবে তখন কি কাজ হবে স্যার? তখন কি কাজ হবে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমতেছে, তখন একটা পয়েন্ট হবে যে ব্লাড ক্যালসিয়াম, যে বোনের ম্যাট্রিক্স, আমরা যে বোনের ধাত্র পড়ছিলাম বা হাড়ের যে ধাত্র পড়ছিলাম, সেখান থেকে কি হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন শুরু হয়, ক্যালসিয়াম শোষণ। কোথা থেকে? হাড়ের ধাত্র, তাই তো? বোন ম্যাট্রিক্স, হাড়ের যে ধাত্র সেখান থেকে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি পায়, বি নাম্বার। আর একটা পয়েন্ট হচ্ছে কি করে, এলিমিনেশন অফ এক্সট্রা ব্লাড ক্যালসিয়াম থ্রু কিডনি, তাই তো? আচ্ছা মনে করো ক্যালসিয়ামের মাত্রা রক্তে কমতেছে, কি করে কমবে? এই যে হাইপোক্যালসিমিক হরমোন ক্যালসিয়ামের মাত্রা কমাচ্ছে, কি করে কমাচ্ছে? এক, ক্যালসিয়াম শোষণ, হাড়ে ক্যালসিয়াম শোষণ বাড়ায় দিচ্ছে, হাড় কি করতেছে, ক্যালসিয়াম শোষণ, মানে হাড়ের মধ্যে ক্যালসিয়াম বেশি নিয়ে নিচ্ছে, তাহলে রক্তে কমে যাবে ক্যালসিয়াম। আর একভাবে কিভাবে কমবে, কিডনির মাধ্যমে যদি আমি ক্যালসিয়ামটা এলিমিনেট করে দিই, তাই তো? বৃক্কের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে মূত্রের মাধ্যমে বৃক্কে দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ক্যালসিয়ামটা আমরা রক্তে কমে। এর উল্টা কাজও দেখবো আমরা, ফার্স্টে এইটা বুঝো, এইটুকু বোঝা গেল। আমি আরেকবার রিপিট করতেছি, তাই তো? দেখো থাইরয়েড গ্রন্থি, তাই তো? এরকম বায়োলজি কোথাও পাবো না, গ্যারেন্টি, চ্যালেঞ্জ। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে? স্যার ভোকাল কর্ড বা ষড়যন্ত্র, তাই তো? ওই ষড়যন্ত্র, হ্যাঁ এই যে যেমন ভোকাল কর্ড যেটাকে বলে, তাই তো, স্বরনালী, সেখান থেকে
আমার স্বরনালী বা স্বরনালী পরে থাকবে কি ট্রাকিয়া বা এয়ার পাইপ। সেই ট্রাকিয়ার দুই পাশে দুইটা খণ্ডক থাকবে, সেই দুইটা খণ্ডককে একত্রে রাখবে ইসমাস নামক যোজক কলা বা যোগ কলা। এই পুরাটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলবো। তাহলে জিজ্ঞেস করে থাইরয়েড গ্রন্থির কটি খণ্ডক? দুটি খণ্ডক উপস্থিত। দুটি খণ্ডক কি দ্বারা যুক্ত থাকে? ইসমাস নামক যোগ কলা দ্বারা যুক্ত থাকে। হলো। এইবার এই থাইরয়েড গ্রন্থিটাকে মনে করো আমি এইভাবে কাটছি। এইভাবে কাটলে থাইরয়েড গ্রন্থির মাঝেই প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থান করে। তো সেগুলো দেখা যাবে ডট ডট এরকম ডট, প্যারাথাইরয়েড গ্রন্থি। আমরা এই বিষয় নিয়েও পরে এর পরের টপিকে আলোচনা করব, তো সেটা আমাদের আলোচনার বিষয় না। এইবার এইখান থেকে আমি টিএস কাটবো বা প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ এটা হচ্ছে লম্বচ্ছেদ। এইভাবে কাটে এটা পাইলাম, এইভাবে কাটে এটা পাচ্ছি। যদি লম্বচ্ছেদ করি তখন কি দেখতে পাবো? লম্বচ্ছেদ করে দেখতে পাবো যে স্যার ওখানে কি থাকবে? ফলিকুলার কোষ থাকবে। ফলিকুলার আমরা আগে পড়ছি, তাই তো? ফলিকুলার কোষ থাকবে। ফলিকুলার কোষকে ঠিক পরিধির দিকে থাকবে রক্তজালক এবং সেইখানে অবস্থান করবে প্যারা ফলিকুলার কোষ। ফলিকুলার কোষের কাজ কি? থাইরক্সিন বা থাইরোগ্লোবিনকে স্টোর করা। এটা কিভাবে তৈরি হয় সেটাও আমরা আসবো। এইবার প্যারাফলিকুলার কোষের কাজ কি? মারাত্মক কাজ। প্যারাফলিকুলার কোষ ক্ষরণ করে থাইরোক্যালসিটোনিন টিসিটি, যা কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এক কথায় ক্যালসিয়ামের মাত্রা রক্তে কমায়। স্যার রক্তে ক্যালসিয়ামের মাত্রা কিভাবে কমাবে? একটা পয়েন্ট হচ্ছে ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে শোষণ করে দেবে, মানে হাড় বেশি পরিমাণে ক্যালসিয়াম শোষণ করবে, তাহলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমবে। আর একটা উপায় হয়, যদি রক্ত থেকে ক্যালসিয়াম গুলো কিডনিকে দিয়ে দেওয়া হয়, তো কিডনি সেটাকে রেচন প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়ামকে বাইরে এলিমিনেট করে দেবে। বোঝা গেল? তো এইভাবে রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে টিসিটি, যাকে হাইপোক্যালসিমিক হরমোন বলে। হাইপো মানে কম, ক্যালসিয়াম মানে কমায়। হাইপোক্যালসিমিক হরমোন কে কমাচ্ছে? টিসিটি, থাইরোক্যালসিটোনিন হরমোন। মনে থাকে যেন। তো আশা করি এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। বইয়ে এত বড় প্যারাগ্রাফ লেখা আছে, তাই তো? পড়লে আশা করি যদি কেউ না বোঝায় বলো তাহলে আশা করি বোঝা যাবে না। এইবার আমরা থাইরক্সিন হরমোন কি করে প্রডিউস হয় সেই থাইরক্সিন হরমোনটা দেখব। থাইরক্সিন হরমোনের সৃষ্টি কিভাবে হয়, তাই তো? তো এটা বুঝছি। আচ্ছা, তো বায়োলজিকে এভাবেই পড়া হয়, তাই তো? এইভাবে বায়োলজি পড়তে গেলে আসতে হবে এই বাইট করতে হবে, কারণ বায়োলজি শেখার মূল মন্ত্র এখানেই লুকিয়ে আছে, তাই তো? এইবার আমরা থাইরক্সিন হরমোন পড়বো। আমরা জানি ওই যে গ্লোবুলটা, আমরা যে গ্লোবুলটা দেখলাম, সেই গ্লোবুলটার মধ্যে কি থাকে? থাইরক্সিন হরমোন আমরা দেখলাম। এবার ওই হরমোনটা প্রডিউস কি করে হয় দেখো। থাইরক্সিন হরমোন ছোটবেলার থেকে বলতেছি, থাইরক্সিন। আজকে দেখবো এটা কিভাবে সৃষ্টি হয়, থাইরক্সিন, তাই তো? এইবার এই ছবিটা কোথা থেকে ইন্সপায়ার হলো? আগে যে ট্রান্সেকশন বা প্রস্থচ্ছেদকারী যে ছবিটা দেখাইছিলাম, সেই ছবিটাকে এখানে দেখাচ্ছি। এইটা কি ছিল? এটা যদি সম্পূর্ণ করি তাহলে এটা গ্লোমেরুলার সেল, এটা রক্তজালক। এইটা কিসের? গ্লোমেরুলার সেল। বুঝে গেল? আচ্ছা স্যার, বুঝলাম। এইবার দেখো থাইরক্সিন হরমোনটা কোথা থেকে, শুরুটা কোথা থেকে হয়? প্রথমে দেখো আমাদের আয়োডিনেটেড ফর্ম অফ টাইরোস ভাঁজ বা খাঁজ থাকে, তো মনে করো, বা পকেট থাকে। এটা আমরা যখন জৈব অণু পড়াচ্ছিলাম তখন দেখাই দিলাম, গ্রুপ বা পকেট বলে, তাই তো? তো এইটা কি অ্যামাইনো অ্যাসিড? এটা হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, তাই তো? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন অ্যামাইনো
অ্যাসিড, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এইবার তোমরা জানবা যে এই যে থাইরক্সিন না, থাইরক্সিনকে বলা হয় আয়োডিনেটেড ফর্ম অফ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। মানে এই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আয়োডিন জুড়ে অবশেষে থাইরক্সিন হরমোন তৈরি হয়। সেই জন্যই আমরা বলি যে আয়োডিন যুক্ত লবণ গয়টার রোগ প্রতিরোধ করে। এবার এই আয়োডিনটা কাজে কিসে লাগে সেটাই আমরা এখানে দেখব। তো মনে করো টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড হলো। এই রক্ত থেকে এই যে তোমার এখনই পড়লাম গ্লোমেরুলার সেল, এইখানে কি আসলো? আয়োডিন, I2, তাই তো? ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়ছি আয়োডিন। তো এই আয়োডিনটা আস্তে আস্তে এইখানে আসলো। ভালো কথা। অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন, যদি আমি অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করি তাহলে সেটাই কি হবে? প্রোটিন বলে গণ্য হয়, তাই তো? চেন অফ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, এটা চেন অফ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। এইবার এইখানে আয়োডিনটা কি কাজ করবে স্যার? আয়োডিনটা যাবে গিয়ে এই যে দুইটা এখানে গ্রুপ বা পকেট ছিল, সেই গ্রুপ বা পকেটের সঙ্গে গিয়ে জুড়বে। মনে করো এখানে জুড়লো I1, I মনে করো এখানে একটা আয়োডিন জুড়লো, তাই তো? এইখানে আয়োডিন জুড়লো I2 জুড়লো। আচ্ছা, এইখানেও আয়োডিন জুড়লো I2, এখানেও আয়োডিন জুড়লো I2। এইবার আয়োডিন জুড়লো। আচ্ছা স্যার, তো যদি 4টা আয়োডিন জোড়ে তাহলে সেটাকে আমরা বলি T4, টেট্রা আয়োডো থাইরোনিন, তাই তো? তাহলে এইটা T4, এটাকে আমরা T4 বলবো। টেট্রা মানে 4টা আয়োডিন যুক্ত হয়েছে এখানে, তাহলে এইটাই হচ্ছে T4 বা টেট্রা আয়োডো থাইরোসিন বা থাইরোমিন বলতে পারেন, তাই তো? থাইরক্সিন হরমোন T4 থাইরক্সিন, T4 মানে 4টা আয়োডো, এই টেট্রা আয়োডো ফর্ম, বুঝা গেল? আচ্ছা, এইবার মনে করো এইখানে আয়োডিন জুড়লো I2, এই যে ফর্মটা এটাকে বলে T3 বা ট্রাই আয়োডো থাইরোনিন, তাহলে T3 T4 বোঝা গেল? এটাও কিন্তু থাইরক্সিন, দুইটা ফর্ম হয় থাইরক্সিনের, একটা T3 একটা T4। এইবার এই T4 তৈরি হয় 80%, 20% T3, বুঝতে পারলাম? আচ্ছা, এইবার কি হবে স্যার? কোথাও মনে করো এখানে দুইটা জুড়লো I2, এগুলো ফাংশনাল ফর্ম হবে না। এখানে ডাই আয়োডো, কোথাও একটা আয়োডিন দিল, এটা মোনো আয়োডো, এটা ডাই আয়োডো, তাই তো? এটা T1 T2, তো এগুলো ফাংশনাল না, তাই তো? এইবার মনে করো এই যে T3 আর T4, এইটা কি হবে? এইটা TSH, যে আমাদের হরমোন পড়ছিলাম TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে নির্গত হয়েছিল, এই TSH হরমোন গিয়ে এখানে একটা রিসেপ্টর থাকবে। কি থাকবে? রিসেপ্টর থাকবে। সেই রিসেপ্টরের সঙ্গে গিয়ে বাইন্ড করবে। যখন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে তখন কি হবে? এই যে গ্লোবিউলার সেল, সেখান থেকে এই T3 আর T4 সঙ্গে সঙ্গে এইখান দিয়ে আমরা কোথায় পাঠিয়ে দেবে? এই ব্লাড ভেসেলসে পাঠিয়ে দিবে, আর সেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হবে। থাইরক্সিন এটা হচ্ছে পুরা মেকানিজম। এনপি স্টার ডায়াগ্রামের মধ্যে দিয়ে পুরা থিওরিটাকে আমি বলে দিলাম। তো এইবার T3 T4 তো আসলো, এইবার লিভারের কাজ হবে। এখান থেকে T3 ও আসবে, T3 and T4 দুটোই আসবে। T3 ও ফাংশনাল, T4 ও ফাংশনাল। এইবার কাজ হবে কোথায়? লিভারে কি হবে? লিভার বা যকৃতে কি হবে? এখান থেকে যে T4টা,
সেটা যাবে যকৃতে। যকৃতে কি হবে, যকৃতে বা লিভারে কি হবে, এই T4টা T3 তে কনভার্ট হবে, কারণ T3 টাই মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ থাইরক্সিন। বুঝে গেল? লিভারে গিয়ে কি হবে, একটা আয়োডিন সরে যাবে, এখান থেকে আয়োডিন সরে যাবে, তাহলে T4টা T3 তে কনভার্ট হয়ে গেল। এই T3 টাই হচ্ছে মোস্ট অ্যাক্টিভ থাইরক্সিন। তাহলে এই হলো পুরা মেকানিজম যে আমাদের থাইরক্সিন হরমোনটা কিভাবে তৈরি হয়। সেজন্য থাইরক্সিনকে বলা হয় আয়োডিনেটেড ফর্ম অফ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। মানে তুমি যদি টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আয়োডিন যুক্ত করলেই কিন্তু আমরা থাইরক্সিন হরমোন উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছি। তো আরেকবার বলি যে কি হচ্ছে ব্যাপারটা, রিপিট করি। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন উৎপাদন, থাইরক্সিন হরমোন উৎপাদন কি করে হচ্ছে থাইরক্সিন হরমোনটা, তাই তো? আচ্ছা, এই ছবিটা প্রথমে একটা আঁকি, ছবিটা আঁকছিলাম কি স্যার, কি এটা কোথা থেকে আসলো? মনে করো ওই ছবিটা যখন আঁকছিলাম তখন দেখাইছিলাম যে এরকম একটা গোল ছিল, তার মধ্যে কি ছিল, ব্লাড ভেসেলস ছিল সাইডে, তাই তো? ব্লাড ভেসেলস ছিল সাইডে এরকম। আচ্ছা, এর মধ্যে ছিল আমার থাইরক্সিন হরমোন, এটা আমি বলছিলাম। এবার এই ছবিটাকে তুলে আনছে বড় করে, জুম করে এই পার্টটা আমি এখানে দেখাইছি। এটা গ্লোবুলার সেল ছিল, তাই তো? এখানে কিছু কিছু কি ছিল, তোমার প্যারাফলিকুলার সেল ছিল। এটা ফলিকুলার সেল, এটা প্যারাফলিকুলার সেল ছিল। এখানে দেখালাম না, প্যারাফলিকুলার সেলটা দেখালাম না। তো এইবার ফার্স্টে কি হবে, ফার্স্টে আমরা আয়োডিন যুক্ত লবণ খাই। আমরা আয়োডিনটা কোথা থেকে পাই, আমাদের এই পাহাড়ি এলাকায় আয়োডিনের অভাবটা দেখা যায়, সেই কারণে আয়োডিনের অভাবটা দেখা যায়, সেই জন্য লবণের সাথেই আয়োডিনটা মিশিয়ে দেওয়া হয়, তাই তো? তো মানুষের ন্যূনতম চাহিদা তো লবণ, তাই তো? আমরা জানি। আচ্ছা, এই সল্ট বা লবণের মধ্যে থাকা যে আয়োডিন, সেই আয়োডিন আমরা কোথায় যায়, আমরা যখন বা শোষণ, সেই শোষণের মধ্যে দিয়ে আয়োডিন যে মৌলটা, সেই আয়োডিন মৌলটা কোথায় যাচ্ছে, আমাদের রক্তের মধ্যে মিশে যাচ্ছে। সেই রক্ত থেকে সেই আয়োডিন যাচ্ছে কোথায়, এইখানে থাকা কি সেল, আমাদের ফলিকুলার সেলের মধ্যে যাচ্ছে। ফলিকুলার সেল ভেদ করে ফলিকুলার সেলের মধ্যে থাকা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, সে তার মধ্যে এই আয়োডিন 4টা যোগ হলে T4, 3টা যোগ হলে T3, T2 হয় T1 হয় সেটা গুরুত্ব নাই, T3 আর T4 মেন কাজ। T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন, T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন, টেট্রা আয়োডো মানে 4, টেট্রা মানে 4। আচ্ছা, ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই মানে 3টা আয়োডিন আছে, সেজন্য ট্রাই আয়োডোথাইরোনিন। এই ট্রাই আয়োডোথাইরোনিন 20% উৎপন্ন হয়, T4 সব থেকে বেশি 80% উৎপন্ন হয়। কিন্তু এইবারে আমাদের জানতে হবে, এইটা তো উৎপাদন হলো, ঠিক আছে, এবার উৎপাদন হয়ে রইল। এইবার পিটুইটারি থেকে TSH হরমোন খরিত হইলেও সেই হরমোন গিয়ে এখানে রিসেপ্টরে গিয়ে বাইন্ড করলো, সেই মেকানিজমটা পড়বো। সেই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করার পরে কি হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা যোগাইলো। উদ্দীপনা যোগানোর পর কি হলো, এই T3 T4 থাইরক্সিন হরমোনটা চলে আসলো বাইরে, T3 T4। এইবার যদিও T4 আসছে, কিন্তু T3 হচ্ছে মোস্ট অ্যাক্টিভ। তাহলে T4 থেকে যদি একটা আয়োডিন বের করে নেওয়া যায়, তাহলে সেটা T3 তে কনভার্ট হবে, ট্রাই আয়োডোথাইরোনিনে কনভার্ট হবে। সেটাই করা হলো যকৃতে। যকৃত বা লিভারে T4 থেকে T3 কনভার্ট হলো। এবার সব কটা T3 থাইরক্সিন হরমোন, তাই তো? সেই থাইরক্সিন হরমোন তার কাজটা করলো। এইবার আমরা আগে যাই, থাইরক্সিন হরমোনের কাজ কি? থাইরক্সিন হরমোনের কাজ বিএমআর নিয়ন্ত্রণ করা, বেসাল মেটাবলিক রেট, বিএমআর নিয়ন্ত্রণ করা হলো। আচ্ছা, এই হরমোন সাপোর্ট করে কি তৈরি করতে,
আমাদের লোহিত রক্তকণিকা গঠন করতে সাহায্য করে, যাকে আমরা এরিথ্রোপোয়েসিসও বলি, এরিথ্রোপোয়েসিস, তাই তো? তাহলে এটা বলছি, এটা বোঝা গেল কেন লবণে আয়োডিন প্রয়োজন, তাই তো? আচ্ছা, বুঝলাম। এইবার থাইরক্সিনের কাজ, থাইরক্সিন হরমোনের কাজ, ফার্স্ট কাজটা হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ করা, বিএমআর নিয়ন্ত্রণ করে, বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার হচ্ছে এরিথ্রোপোয়েসিস, এরিথ্রোপোয়েসিস ঘটায়, এরিথ্রোপোয়েসিস, পোয়েসিস ঘটায়। এরিথ্রোপোয়েসিস মানে কি? এরিথ্রো মতলব মানে রেড ব্লাড সেল, মানে আরবিসি, এরিথ্রোসাইট বলি না আমরা, আরবিসি প্রডিউস করে এরিথ্রোপোয়েসিস ঘটায়, হলো? আচ্ছা, এই থাইরয়েড হরমোন মেটাবলিজমকে তো কন্ট্রোল করে, তাই তো? কার মেটাবলিজমকে? কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই তো? আচ্ছা, তো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কার কার? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, তাই তো? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, প্রোটিন এবং ফ্যাট, তিনটাই বিপাক ক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে। এর সাথে সাথে কি করে? কার্বোহাইড্রেট যেগুলো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তো সেখানে গ্লুকোজ লেভেলও কিন্তু বাড়ায়, তাই তো? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, মানে রক্তে শর্করার পরিমাণটা কিন্তু বাড়ায়, বুঝে গেল? আচ্ছা, আর একটা কাজ কি? জল ও আয়নের ভারসাম্য বজায় রাখে, মিনারেলস, তাই তো? ওয়াটার এন্ড মিনারেলস, তাই তো? আচ্ছা, এইবার আমরা দেখব টিসিবির কাজটা মনে আছে? হাইপোক্যালসিমিক হরমোন, সেটা কি করতো? ব্লাড ক্যালসিয়ামকে কমায়। তো আমরা থাইরয়েড গ্রন্থির হরমোনের মধ্যে পড়বো থাইরক্সিন, আরেকটা পড়বো কি? থাইরোক্যালসিটোনিন। তাহলে থাইরক্সিন হরমোনের কাজ করলাম, থাইরোক্যালসিটোনিনের কাজ, থাইরোক্যালসিটোনিন এর কাজ, এর কাজ কি? এর কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেলকে কমানো, রক্তে ক্যালসিয়াম কমানো, হাইপোক্যালসেমিক হরমোন বলে কাকে? এই থাইরোক্যালসিটোনিনকে হাইপোক্যালসেমিক হরমোন বলে, হাইপো মানে কমানো। আচ্ছা, এইবার এই থাইরক্সিন হরমোনেরও কিছু রোগ হয়, তাই তো? ডিসঅর্ডার বা রোগ হয়, তো সেগুলো একটু পড়বো আমরা, এর সাথে সাথে দেখে নিই। আচ্ছা, ঠিক আছে স্যার, দেখে নিই, চলো এরপরে যাই। এতটুকু বোঝা গেল? থাইরয়েড গ্রন্থির দুটো হরমোন সম্পর্কে ভালো মতো পড়বে, এক থাইরক্সিন, দুই থাইরোক্যালসিটোনিন। এতদিন নাম শুনতো, আজকে ডিটেলসে দেখে দিলাম। এইবার আমরা দেখব থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থির বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার, আমরা বলি ডিসঅর্ডার। আচ্ছা, থাইরয়েড গ্রন্থির বিশৃঙ্খলা, এই জায়গায় রেখাচিত্রের মাধ্যমে বলবো। এক, যদি মনে করো কম ক্ষরণ হচ্ছে, একটা হচ্ছে
কম ক্ষরণ হচ্ছে, কম ক্ষরণ মানে থাইরয়েড যে হরমোন, থাইরয়েড হরমোন, অ্যাকচুয়ালি থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা মানে থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা। থাইরয়েড হরমোন কম ক্ষরণ হচ্ছে আর এক জায়গায় বেশি ক্ষরণ হচ্ছে। কোনো জিনিস কমও ভালো না, খুব বেশিও ভালো না। তো মনে করো কম ক্ষরণ হচ্ছে আর বেশি ক্ষরণ হচ্ছে। এইবার কম ক্ষরণকে আমরা হাইপোসিক্রেশনও বলি। হাইপো মানে কম, তাই তো? কি হবে? গলগণ্ড রোগ হবে, সিম্পল গয়টার, গলগণ্ড রোগ, যাকে আমরা সিম্পল গয়টার বলি, সিম্পল গয়টার। গলগণ্ড রোগ হবে, গলা ফুলে যাবে, তাই তো? যদি কম সিক্রেশন হয়, তাই তো? কেন? আয়োডিন কমবে, আয়োডিন এর অভাবে। দেখো যদি আয়োডিন ঠিকঠাক না হয় তাহলে থাইরয়েড হরমোন কিন্তু ঠিকঠাক তৈরি হবে না। তাহলে থাইরয়েড হরমোন কি হবে? কম ক্ষরণ হবে, তাই তো? মানে আয়োডিন নাই তো থাইরয়েড হরমোনও নাই, থাইরয়েড হরমোন নাই তো গলগণ্ড রোগ বা সিম্পল গয়টার। মানে ওই গ্রন্থি চাবে যে ক্যালসিয়াম, সরি, সেই গ্রন্থি চাবে আয়োডিনকে অ্যাবজর্ব করতে বা শোষণ করতে, কিন্তু আয়োডিন পাবে না। সেই কারণে কি হবে? থাইরয়েড গ্ল্যান্ডের যে সাইজটা, থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পাবে, থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পাবে, থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পাবে, এনলার্জমেন্ট হবে, মানে থাইরয়েড যে গ্রন্থিটা সেটা ফুলে উঠবে, তাই তো? আচ্ছা, পড়ে গেল। আচ্ছা, এইবার যদি এটা মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের মেনস্ট্রুয়াল সাইকেলে ব্যাঘাত ঘটাবে, এখানেও প্রবলেম দিবে। আচ্ছা, আর যদি গর্ভাবস্থায় কম ক্ষরণ হয় তাহলে কি হবে? তাহলে যে শিশু তার আইকিউ কম হবে, তাই তো? ডিপ মিউটিজম হবে, ডিপ মিউটিজম, ডিপ মিউটিজম হবে, তাই তো? ঠিক স্কিন হবে, ঠিক স্কিন হবে, তাই তো? এবং মানসিক ও শারীরিক ভাবে কি হবে? রিটার্ড বা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে গলগণ্ড রোগ তো হবেই, তার সঙ্গে গর্ভাবস্থায় কম ক্ষরণ হলে শিশুদের আইকিউ লো হবে, ডিপ মিউটিজম হবে, স্কিন ঠিক হবে, তাই তো? হ্যাঁ, ওদের মানে চিন্তা বুদ্ধি সমস্ত গুলো কম হবে, তাই তো? আচ্ছা, যদি বেশি ক্ষরণ হয়ে যায়, যদি বেশি ক্ষরণ হয়ে যায় তাহলে কি হবে? এক্সোপথ্যালমিক গয়টার বলে, এক্সোপথ্যালমিক গয়টার, যাকে গ্রেভস ডিজিজও বলে। বেশি ক্ষরণ হলে কি হবে? গ্রেভস বর্ণিত লক্ষণ প্রকাশ পাবে, গ্রেভস, গ্রেভস বর্ণিত লক্ষণ প্রকাশ পাবে, তাই তো? বেশি ক্ষরণ ক্যান্সারের কারণে হতে পারে, তাই তো? থাইরয়েডের যে সাইজটা, থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা বৃদ্ধি পাবে, তাই তো? এক্সোপথ্যালমিক গয়টারও বলে। আচ্ছা, গ্রেভস বর্ণিত রোগ, গ্রেভস বর্ণিত রোগ প্রকাশ পাবে, যাতে কি হয়? অক্ষি গোলক বাইরের দিকে বেরিয়ে আসে, তাই তো? অক্ষি গোলক বাইরের দিকে বেরিয়ে আসে। আর কি কি লক্ষণ প্রকাশ পায়? বিএমআর অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। আর কি কি হতে পারে? বডি ওয়েট কমে যাবে, বডি যে ওয়েট বা ওজন এটা কমবে।
এবং তার সাথে সাথে সর্বোপরি কি হবে, যে বডির যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়বে। এটা হচ্ছে গ্রেভস বর্ণিত রোগের লক্ষণগুলো, তাই তো? এটাকে এক্সোথ্যালমিক গয়টারও বলে। কি বলে? এক্সোথ্যালমিক গয়টার। মানে এই ক্ষেত্রেও কিন্তু থাইরয়েড যে গ্রন্থির যে আকার সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কেন বৃদ্ধি পাচ্ছে? ডিউ টু ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের কারণে হতে পারে। আর এই ক্ষেত্রে কেন বৃদ্ধি পাচ্ছিল? বৃদ্ধি পাচ্ছিল আয়োডিনের অভাবের কারণে। ও আয়োডিন পাচ্ছে না, ও আয়োডিনকে আরো এনলার্জ হয়ে আয়োডিন খুঁজতেছে। গ্লোবুলের যে আমাদের যে ফলিকুলার সেল ছিল সেটা আয়োডিন নেওয়ার চেষ্টা করতেছে রক্তবাহ থেকে, সেজন্য ওটা আরো তার আকার বাড়াচ্ছে। তো এটা হচ্ছে কম ক্ষরণের ক্ষেত্রে, এটা হচ্ছে বেশি ক্ষরণের ক্ষেত্রে। প্রত্যেকটা গ্রন্থির পড়ার সাথে সাথে তার যে বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার সেই সঙ্গে সঙ্গে আমরা পড়ে নিচ্ছি, তাহলে কি হবে? বিষয়গুলো, রোগগুলো ইম্পর্টেন্ট, তাই তো? তো ডিজিজ গুলো কোনোভাবেই ভুল হবে না। বোঝা গেল? এইবার আমাদের নেক্সট পার্ট প্যারাথাইরয়েড গ্রন্থি। আমরা থাইরয়েড গ্রন্থি তো পড়লাম, এইবার থাইরয়েড গ্রন্থিতে আমরা প্যারাথাইরয়েড গ্রন্থির যে অবস্থান সেটা চিত্রের মাধ্যমে দেখাইছিলাম, তাই তো? প্রত্যেকটা খণ্ডকে এক জোড়া করে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। টোটাল প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা 4। আমি একটা ছবির মাধ্যমে দেখাই। আচ্ছা, বুঝলাম। এটা এই থাইরয়েড আর প্যারাথাইরয়েডের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা লাস্টে দেখবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, খুব ইন্টারেস্টিং হবে, তাই তো? আচ্ছা, এবার থাইরয়েড গ্রন্থি না, আমরা পড়বো প্যারাথাইরয়েড। সামনে একটা প্যারাথাইরয়েড গ্রন্থি। তো যখন আমি ছবিটা আঁকছিলাম তখন দেখো এরকম ছিল, আর এইদিকে একটা ছিল, আর এইদিকে একটা খণ্ডক ছিল, তাই তো? এই দিকে আমরা এইদিকে একটা খণ্ডক, এইদিকে একটা খণ্ডক। এইবার এইটা একটা খণ্ডক, এটা একটা খণ্ডক, প্রতিটা খণ্ডকে এক জোড়া করে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। তাহলে এই যে গ্রন্থিগুলা, এই গ্রন্থিগুলো কি বলে? এই গ্রন্থিগুলো বলে প্যারাথাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। তাহলে মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা 2 জোড়া, অর্থাৎ 4টি। 1 2 3 4। স্যার এই তো হলো 4। এবার কি হবে স্যার? দেখ, প্যারাথাইরয়েড যে গ্রন্থি সেটা ক্ষরণ করে প্যারাথর্মন, তাই তো? এই প্যারাথাইরয়েড গ্রন্থি কি ক্ষরণ করবে? ক্ষরণ করে প্যারাথর্মন। আচ্ছা, প্যারাথর্মন ক্ষরণ করে, এটা আগেও পড়ছিলাম, তাই তো? PTH, প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথর্মন। যাই হোক, এইটাকে বলা হয় হাইপার ক্যালসিমিক হরমোন। এটা কিন্তু হাইপার ক্যালসিমিক হরমোন। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে এ ক্যালসিয়ামের লেভেলকে বাড়ায়, হাইপার মানে বাড়ায়। আমরা দেখছিলাম থাইরোক্যালসিটোনিন কি করতেছিল? ক্যালসিয়ামকে কমাচ্ছিল, কিন্তু এই প্যারাথর্মন কি করবে? ক্যালসিয়ামকে বাড়াবে। বুঝা গেল? এরা কি করবে? রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াবে। এইবার আমি ওখানেও বলছিলাম বাড়ানোর পদ্ধতি কি কি হতে পারে? বাড়ানোর পদ্ধতি হতে পারে এ নাম্বার, আমরা যাকে বলি কি অস্টিওক্লাস্ট বা ম্যাক্রোফাজ কাজ করবে। অস্টিওক্লাস্ট বা ম্যাক্রোফাজ, তোমরা এই নামগুলা প্রথম সেমিস্টারে পড়ছিলা, তাই তো? যখন আমরা বিভিন্ন রকম কোলা নিয়ে ডিসকাস করতেছিলাম, সে তখন আমি পড়াইছিলাম অস্টিওক্লাস্ট, তাই তো? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, তাই তো? অস্টিও মানে হচ্ছে হাড় সম্বন্ধীয়, তো এটা ম্যাক্রোফেজ, এক ধরনের ম্যাক্রোফেজ, তাই তো? আচ্ছা, এই অস্টিওক্লাস্ট বা ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ ক্যালসিয়াম লেভেলকে, ব্লাড ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে, তাই তো? আচ্ছা, এই অস্টিওক্লাস্ট কি করে? ক্যালসিয়াম লেভেলকে বাড়ায়।
মানে হাড়ের থেকে যেই ক্যালসিয়ামটা হাড়ে শোষণ হয়ে গেছিল টিসিটি দিয়ে, সেই ক্যালসিয়ামকে ফেরত আনে এইভাবে অস্টিওক্লাস্ট, তাই তো? অস্টিওক্লাস্ট দিয়ে রক্তে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ায় দেয়, মানে হাড়ের থেকে অস্টিওক্লাস্টের মাধ্যমে অস্টিওক্লাস্ট কাজ করে হাড় থেকে আবার ক্যালসিয়াম গুলা রক্তে চলে আসে। আচ্ছা, বি নাম্বার কি কাজ করবে? দেখো বি নাম্বার এখানে জেজি সেল অফ কিডনি, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, জেজি কোষ বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। আমি যখন বৃক্ক পড়াচ্ছিলাম তখন এই জেজি সম্পর্কে বলছিলাম এবং বলছিলাম এই জেজি কিন্তু ভাইটাল রোল মানে ভাইটাল রোল থাকবে এর, তাই তো? জেজি সেল কি করবে? জেজি কোষ অবশ্যই বৃক্কের জেজি কোষ, বৃক্কের কিডনির জেজি কোষ কি করবে? কিডনির জেজি কোষ ক্যালসিট্রায়ল রিলিজ করবে, ক্যালসিট্রায়ল রিলিজ করবে, ক্যালসিট্রায়ল, এটা ভিটামিন D3 নামেও পরিচিত। ক্যালসিট্রায়ল, এই ক্যালসিট্রায়ল কি করবে? ইনক্রিজ করবে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে, তাই তো? এই ক্যালসিট্রায়ল কি করবে? এই ক্যালসিট্রায়ল ইনক্রিজ করবে, রক্তে ক্যালসিয়াম বাড়াবে, রক্তে ক্যালসিয়ামকে বাড়াবে কি করে? আমরা যে বলি আমাদের যে ফুড পাইপ, তাই তো, বা গ্যাস নালী, সেইখান থেকে সেখান থেকে অ্যাবজর্পশন ঘটাবে, তাই তো? অ্যাবজর্পশন ফ্রম গাট, আন্তরিক নালী থেকে এই ভিটামিন D3 এই ক্যালসিয়াম কে অ্যাবজর্ব করে নেবে। এটা আমাদের অন্ত্র, মানে পুরা পাইপটা, এখান থেকে কি করবে? এই ভিটামিন D3টা ক্যালসিয়াম শোষণ করে রক্তে দিয়ে দিবে। তো বোঝা গেল? আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এইবার স্যার এইটা তো আপনি বলেন, আমি থাইরয়েড গ্ল্যান্ড ভালো করে বুঝলাম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুব ভালো করে বুঝলাম, ঠিক আছে, এরও নিশ্চয়ই কিছু অস্বাভাবিকতা থাকবে। হ্যাঁ আছে, এতটুকু ফার্স্টে নোট করো। হলো, এইবার যাব হচ্ছে এর কি অস্বাভাবিকতায়। কেমন লাগছে ক্লাসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে, তাই তো? এইবার আমরা আসবো বিশৃঙ্খলা, প্যারাথাইরয়েড গ্রন্থির বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা কি হবে? এক তো বেশাল কম ক্ষরণ, একটু আগেই পড়ছি কম ক্ষরণ, আর একটা পড়ছিলাম বেশি ক্ষরণ। আমি বারবার বলছিলাম কোনো জিনিস কমও ভালো না, কোনো জিনিস বেশিও ভালো না। তো কম ক্ষরণে কি হয়? কম ক্ষরণে আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে, রক্তে ক্যালসিয়ামের যে মাত্রা সেটা কমবে কম ক্ষরণে, যার ফলে কি হবে? টিটানি হবে, টিটানি, ধনুষ্টঙ্কার। এইবার আরেকটু রিলেট করি। স্যার ক্যালসিয়াম কমলে কি করে ধনুষ্টঙ্কার হবে? আরে বোকা, ব্লাডে যদি ক্যালসিয়াম কমে যায় তো ক্যালসিয়াম তুমি পাচ্ছ না, ক্যালসিয়াম যে ডিপোলারাইজেশন হয় মাসেলসে গিয়ে, সেই মাসেলসে গিয়ে তোমার ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করবে ক্যালসিয়াম রিসেপ্টরের সঙ্গে, তারপর মাসেল কন্ট্রাকশন হবে, তাই তো? তো সেইখানে টিটানি হয়ে যাবে যদি ব্লাডে ক্যালসিয়াম কম থাকে, তাই তো? আচ্ছা, এইবার যদি অধিক পরিমাণে বাড়ে তাহলে কি হবে? মনে করো বেশি ক্ষরণ হয়ে যাচ্ছে, তাহলে বেশি ক্ষরণে কি হবে? ওই যে অস্টিওক্লাস্ট বা ম্যাক্রোফাজ গুলা কাজ করতেছিল ওগুলা হাড়কে একদম ড্যামেজ করে দিবে, মানে হাড় দুর্বল করবে। কেন স্যার? আরে বাবা, বেশি ক্ষরণ হচ্ছে তার মানে আমাদের যে হাড় সেখান থেকে তোমাদের ক্যালসিয়ামটাকে নিয়ে নিচ্ছিল, তাই তো? তো হাড় দুর্বল করে দিবে বেশি ক্ষরণ নিলে, তাই তো?
আচ্ছা, বুঝা গেল? আচ্ছা, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে পরের দিন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যে বলছিলাম যে ক্যালসিয়াম রেগুলেশন, রক্তে যে ক্যালসিয়ামের যে ভারসাম্য সেটা বজায় রাখতে এই দুটা গ্রন্থি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। কোন দুটা গ্রন্থি স্যার? থাইরয়েড গ্রন্থি এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। দেখো আমি আবার রেখাচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, মুছলাম। আচ্ছা, রক্তে ক্যালসিয়াম এর মাত্রা নিয়ন্ত্রণ, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, আচ্ছা, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ কি করে নিয়ন্ত্রিত হয় দেখি। মনে করো এটা হচ্ছে থাইরয়েড, ওকে স্যার। এইটা মনে করো প্যারাথাইরয়েড, ওকে স্যার, হলো? এইবার একটা ভালো জিনিস চিন্তা করো তো, থাইরয়েড থেকে কি ক্ষরণ হচ্ছিল? থাইরয়েড থেকে টিসিটি ক্ষরণ হচ্ছিল, টিসিটি। আমি আর ফুল ফর্ম কিন্তু বলবো না, আমি ভিডিওতে প্রথমে বলেছি, তাই তো? কি ক্ষরণ করতেছে স্যার? টিসিটি, থাইরোক্যালসিটোনিন, বলে দিলাম। এই টিসিটি কি করতেছে স্যার? টিসিটি করতেছে রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কমাচ্ছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমাচ্ছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমাচ্ছে। তাই এটাকে আমরা কি বলতেছি? হাইপোক্যালসেমিক হরমোন, টিসিডি কে বলতেছি। তো স্যার রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাচ্ছে স্যার, এবার কি হবে স্যার? আচ্ছা, দেখতেছি কি হবে। প্যারাথাইরয়েডে আসি। প্যারাথাইরয়েড কি ক্ষরণ করতেছে স্যার? প্যারাথাইরয়েড ক্ষরণ করতেছে প্যারাথরমোন বা পিটিএইচ। শর্ট ফর্মুলা কিন্তু হরমোনের তোমরা আগেও পড়ছো, এবারও পড়বে। পিটিএইচ মানে প্যারাথরমোন। প্যারাথরমোন কি করতেছে স্যার? তার প্যারাথরমোন তো রক্তে ক্যালসিয়াম বাড়াচ্ছে, রক্তে ক্যালসিয়াম বাড়াচ্ছে। এটা আমরা হাইপার ক্যালসিমিক বলতেছি, হাইপার ক্যালসিমিক। ওরে বাপরে, থাইরয়েড রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় দিচ্ছে, প্যারাথাইরয়েড রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় দিচ্ছে। তো একে অপরের উল্টা কাজ করতেছে না? তো এইটাই হচ্ছে সুবিধা। কি হচ্ছে? যখনই এই টিসিটি খুব বেশি হবে তখন সিগন্যাল চলে যাবে প্যারাথাইরয়েডের কাছে। যখনই টিসিটি বেশি হবে সিগন্যাল চলে যাবে প্যারাথাইরয়েডের কাছে। প্যারাথাইরয়েড তখন পিটিএইচ ক্ষরণ করবে, রক্তে ক্যালসিয়াম বাড়াবে। এইবার রক্তে ক্যালসিয়াম কমে গেছে, প্যারাথাইরয়েডকে উঠা জায়গা, ঘুম থেকে জায়গা, তাহলে তখন প্যারাথাইরয়েড কি করবে? ক্যালসিয়াম বাড়াবে। আচ্ছা, মনে করো এইটা জায়গায় আছে, রক্তে ক্যালসিয়াম বেড়ে গেছে, এ ভাই তখন তুই থাইরয়েডকে জাগা। থাইরয়েড কি করবে? এখানে বাইরে গেছিল, থাইরয়েড আবার কমায় দিবে। তাহলে যখন যদি পিটিএইচ বাড়ে তাহলে এটাকে দেখা দিবে। তাহলে দেখো একে অপরে একটা সাইকেলে কাজ করতেছে, বা এ বাড়াচ্ছে, এ কমাচ্ছে, এ কমাচ্ছে, এ বাড়াচ্ছে, কমাচ্ছে, এ বাড়াচ্ছে, তাই তো? তো এইটাই হচ্ছে রেগুলেশন অফ ব্লাড ক্যালসিয়াম রেগুলেশন, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। হয়ে গেল? তো কেমন লাগলো ভিডিওটা? আজকের ভিডিওটা আশা করি সব থেকে এই থাইরয়েড গ্রন্থির সেরা ভিডিও হলো, তাই তো? তো এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এর পরের সেমিস্টারে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সেই একই নম্বর 9547989585 নম্বরে। আমাদের এখানে কিন্তু ক্লাস 5 to 8 অল সাবজেক্ট, 9 to 10 সায়েন্স এন্ড ম্যাথস, এই দুটো অ্যাডমিশন কিন্তু চালু আছে, তাই তোমরা যদি ভাই বা বোন পড়তে ইচ্ছুক থাকে এই কোচিং হবে, তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো, তাই তো? তো আর কোনো কন্ট্রোভার্সি না করে
আমরা ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।